Welcome to Swagata's Way of Knowledge. আচ্ছা, এরপর যেটা হচ্ছে সেটা হবে অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন কি? না, অবস্থার পরিবর্তন হচ্ছে যে তাপ প্রয়োগ করে যখন বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় তখন তাকে বলা হচ্ছে অবস্থার পরিবর্তন। আগে আমরা যে উদাহরণে দেখেছিলাম যে একটা গরম দুধকে জলের মধ্যে রাখা হয়েছে, দুজনের মধ্যে তাপ আদান প্রদান হচ্ছে, এক্ষেত্রে কিন্তু দুধটা দুধই রয়েছে, দুধের কোনো চেঞ্জ হয়নি। তাহলে এক্ষেত্রে কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি, শুধুমাত্র তাপটাই আদান প্রদান হয়েছে। কিন্তু যে ক্ষেত্রে তাপ গ্রহণ বা বর্জনে অবস্থার বস্তুর অবস্থার পরিবর্তন হয়ে যায় তাকে বলা হচ্ছে, বা অবস্থায় রূপান্তর হয় তাকে বলা হচ্ছে অবস্থার পরিবর্তন। এক্ষেত্রে আমরা দুটো জিনিস জানতে পারি যে অবস্থার পরিবর্তনে দুটো হয়, একটা হচ্ছে বোধগম্য তাপ আর একটা হচ্ছে লীন তাপ। আচ্ছা, এই বোধগম্য তাপ আর লীন তাপ এই দুটো কি? না, বোধগম্য তাপ হচ্ছে যে তাপের সময় কোনো ধরো বস্তুর মধ্যে থেকে তাপ আদান প্রদান হলে কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না, তখন তাকে বলা হচ্ছে বোধগম্য তাপ। কিন্তু যখন বস্তুর মধ্যে উষ্ণতার আদান প্রদান হলে যার অবস্থার পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে লীন তাপ আমাদের কাজে আসে। তাহলে অবস্থার পরিবর্তন তাপের আদান প্রদানে যখন কি হচ্ছে না অবস্থার পরিবর্তন হয় আর তাপের আদান প্রদানে যখন অবস্থার পরিবর্তন হয় না। যেমন ধর এক্ষেত্রে হচ্ছে দুধ আর জলের ক্ষেত্রে, ধরো যখন দুধ আর জল পাশাপাশি দুধটাকে আমরা জলের মধ্যে ঠান্ডা করার জন্য রেখেছি, তখন যখন তাপ আদান প্রদানের পরেও দুধের কোনো অবস্থা পরিবর্তন হচ্ছে না। আর লীন তাপটা কখন? ধরো আমরা জলকে ফ্রিজের মধ্যে রাখলাম, বা একটা বরফ যখন ফ্রিজের মধ্যে রাখলে কি হবে, জলটা বরফে পরিণত হবে। বা বরফটা যদি আমরা ফ্রিজ থেকে বাইরে বার করে রাখি তাহলে দেখবো কি বরফটা গলে যাচ্ছে। এক্ষেত্রে যে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে লীন তাপ। এই ক্ষেত্রে যে তাপটা ব্যবহার করছে বা যে তাপের জন্য এই কাজটা হচ্ছে সেই তাপটাকে আমরা বলে থাকছি লীন তাপ। অবস্থার পরিবর্তনে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অবস্থা কি কিভাবে পরিবর্তিত হয়। ধরো প্রথমে আমরা দেখছি কি অবস্থার পরিবর্তনে আমরা কিছু কিছু শব্দ নতুন শিখবো। তার মধ্যে অবস্থার পরিবর্তনে যেটা প্রথম যেটা শিখবো, ধরো একটা তরল কোনো বস্তু আমাদের কাছে রয়েছে। এই তরল বস্তুটা কি করছে না, তরল বস্তু তাপ বর্জন করছে, বর্জন করে সেটা কি করছে কঠিনে পরিণত হচ্ছে। আর এই কঠিন বস্তু কি করবে না তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করে তরলে পরিণত হবে। ঠিক আছে, তাহলে তরল বস্তু যখন তাপ বর্জন করে কঠিনে পরিণত হচ্ছে তখন আমরা একে বলছি কঠিনীভবন। আর কঠিন বস্তু যখন তাপ গ্রহণ করে তরলে পরিণত হচ্ছে তখন আমরা তাকে বলছি গলন। এটা কোন ক্ষেত্রে হচ্ছে না, ধরো জলকে আমি ফ্রিজের মধ্যে রাখলাম, ফ্রিজের মধ্যে রাখার ফলে কি হচ্ছে জলটা বরফে পরিণত হচ্ছে, এইটা হচ্ছে কঠিনীভবন। আর যখন বরফটার তাপ বাইরে এনে রাখা হচ্ছে, বরফটা গলে জল হয়ে যাচ্ছে, তখন আমরা একে বলছি গলন। এক্ষেত্রে হচ্ছে কি না জল থেকে বরফে পরিণত হচ্ছে, আর এক্ষেত্রে হচ্ছে বরফ থেকে জলে পরিণত হচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে এই যে দুটো যখন তাপ বর্জন করে যেটা হচ্ছে এটা কঠিনীভবন, আর তাপ গ্রহণ করে যখন তরলে পরিণত হচ্ছে সেটা হচ্ছে গলন। এই দুটোর ক্ষেত্রে কি হবে, যখন কোনো তরল বস্তু তাপ বর্জন করে কঠিনে পরিণত হবে তখন এর উষ্ণতাটা একটা নির্দিষ্ট উষ্ণতা স্থির থাকে। এই যে উষ্ণতাটা স্থির থাকছে বা যে উষ্ণতায় এটি কঠিনীভবন হতে শুরু করে তাকে বলা হচ্ছে হিমাঙ্ক। আর যে উষ্ণতায় বরফ গলতে শুরু করে এবং জলে পরিণত হয়
তাকে বলা হচ্ছে গলনাঙ্ক। তাহলে হিমাঙ্ক হচ্ছে একটা উষ্ণতা, গলনাঙ্ক হচ্ছে একটা উষ্ণতা। কিন্তু এই দুটো একটা মনে রাখতে হবে, এর ক্ষেত্রে চাপটা স্থির থাকে বা চাপটা নির্দিষ্ট হতে হয়। কেন চাপটা নির্দিষ্ট? না, এই চাপ নির্দিষ্ট বা চাপের ওপরে এই হিমাঙ্ক বা গলনাঙ্কের মানটা বাড়ে বা কমে। সুতরাং যখনই কোনো বস্তুর ওপরে কোনো কিছু নির্ভর করে তখন তখন অবশ্যই আমাদের বলতে হবে যে একটি নির্দিষ্ট চাপে। এটা আমরা একটা পরীক্ষার সাহায্যে দেখতে পারি। ধরো আমরা দুটো বরফ নিয়েছি, দু হাতে আমরা দুটো বরফ নিয়েছি, দিয়ে আমরা বরফ দুটোকে এরকম চাপছি। চাপার পর যখন ছাড়বো দেখবো বরফ দুটো জোড়া লেগে গেছে। কেন জোড়া লেগে গেছে? না, যখন কেন জোড়া লেগে গেল? না, যখন বরফটাকে চাপা হচ্ছে তখন চাপ বাড়ছে। চাপ বাড়লে কি হচ্ছে? এই চাপ বাড়লে গলনাঙ্কটা কমে যাচ্ছে, ফলে কি হচ্ছে? না, বরফটা গলতে শুরু করে দিচ্ছে। আবার যে চাপটা সরানো হচ্ছে তখন কি হচ্ছে? বরফের চাপটা কমে যাচ্ছে, ফলে গলনাঙ্কটা বেড়ে যাচ্ছে, ফলে দুটো বরফ আবার জলটা আবার বরফে পরিণত হয়ে যাচ্ছে, ফলে দুটো বরফ পরস্পরকে আটকে যাচ্ছে। এটা হচ্ছে চাপের উপর নির্ভর করছে। আমরা এখান থেকে কি পাচ্ছি? না, চাপ গলনাঙ্কের উপর নির্ভর করে। চাপ বাড়লে গলনাঙ্কটা কমে। ঠিক আছে, অর্থাৎ এটা ব্যস্তানুপাত, মানে চাপ বাড়লে গলনাঙ্কটা কমছে, আবার চাপ কমলে গলনাঙ্কটা বাড়ে। তাহলে দুজনে হচ্ছে ব্যস্ত অনুপাতে নির্ভর করে। আর কি কি বিষয়ের উপর নির্ভর করতে পারে? একটা হচ্ছে উপাদান, আর একটা হচ্ছে যে ওর ভেতরে কোনো অন্য পদার্থ উপস্থিতি বা অন্য কোনো পদার্থ দ্রবীভূত আছে কিনা। আর একটা বিষয় হচ্ছে এই অবস্থার পরিবর্তনে আমরা কি কি দেখতে পাই? না, কিছু কিছু পদার্থের গলনাঙ্ক বা আর হিমাঙ্ক সমান হচ্ছে। তাহলে কাদের কাদের গলনাঙ্ক আর হিমাঙ্ক সমান? কিছু উদাহরণ দেখতে পারি আমরা, যেমন হচ্ছে বরফ, তারপরে সোনা, পারদ, এদের হিমাঙ্ক আর গলনাঙ্ক সমান হয়। আর কিছু কিছু পদার্থ আছে, যেমন মাখন, তোমার মোম, ঢালাইয়ের পিচ, এদের হিমাঙ্ক গলনাঙ্ক সমান হয় না। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এদের আমরা কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা কত উষ্ণতায় গলতে শুরু করছে বা কত উষ্ণতায় আবার কঠিন হচ্ছে, এটা আমরা কিন্তু পাই না। আর একটা যেটা জানছি, যে ধরো আমরা আর একটা জিনিস জানি যে আমাদের বাড়িতে সবার কি আছে? ফিউজ তার আছে। ঠিক আছে, এই যে ফিউজ তার, ফিউজেরও এই কার্যপ্রণালী কিন্তু এটার উপরে নির্ভর করছে। কেন? না, এই ফিউজটা যখন বানানো হয়, ফিউজ হচ্ছে দুটো সংকর ধাতু সংমিশ্রণে বানানো হচ্ছে, সেটা হচ্ছে টিন আর সীসা। এই টিন আর সীসার কি হয়? এদের টিনের সীসার যখন ধরো আমাদের বাড়িতে দেখবে যে ধরো কোনো খুব চাপ বাড়ানো হচ্ছে, মানে ধরো কারেন্ট ফ্লো করছে, ধরো কারেন্টটা যদি বেশি ফ্লো হয় তখন ফিউজটা উড়ে যাচ্ছে, মানে এটা জ্বলে যায়। কেন জ্বলে যায়? যেই চাপটা বাড়ে ওদের গলনাঙ্কটা কি হয়? কমে যাচ্ছে। গলনাঙ্কটা কমলে কি হচ্ছে? না, ফিউজটা উড়ে যাচ্ছে। সেই জন্য এই সংকর ধাতুটা দিয়ে ফিউজটা তৈরি করা হয়, যাতে কম মানে খুবই কম, ধরো বেশি ইলেকট্রিক ফ্লো হলে বা বেশি তাপ পরিবহনের আগেই যাতে আগুন ধরে বিপদ না ঘটে, তার আগে যেন এটা ফিউজটা উড়ে যায়, যাতে আমাদের বাড়িটা অগ্নির মানে আগুনের হাত থেকে বাঁচতে পারে। নির্ভর করে এক হচ্ছে চাপের ওপর, দুই হচ্ছে উপাদানের ওপর, তিন হচ্ছে পদার্থে অন্য কোনো বস্তুর উপস্থিতি। আচ্ছা, চাপের ওপরটা আমরা কোনটা দিয়ে জানলাম? না, দুটো বরফ যদি জোড়া করি তাহলে যারা জোড়া লাগার পর যখন খোলা হয় তখন ওরা আটকে যায়। এটা হচ্ছে চাপের ওপর নির্ভর করে এই পরীক্ষাটা। উপাদান হচ্ছে যে, যেমন ধরো মোমের একরকম গলনাঙ্ক, পারদের একরকম গলনাঙ্ক, জলের একরকম গলনাঙ্ক, তাহলে বিভিন্ন উপাদানের উপর গলনাঙ্ক বিভিন্ন। আর একটা হচ্ছে পদার্থে যদি অন্য কোনো বস্তুর উপস্থিতি হয়। অন্য কোনো বস্তুর উপস্থিতি কি? না, এটা থেকে পাওয়া যাচ্ছে হিমমিশ্র কনসেপ্টটা।
হিমমিশ্র কি? হিমমিশ্র হচ্ছে যদি আমরা 3 ভাগ বরফের সাথে 1 ভাগ নুন মেশাই তাহলে কি হবে, উষ্ণতাটা অনেক কমে যাবে। কমে যাওয়ার ফলে কি হবে, এটা -23 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে এর গলনাঙ্ক, অর্থাৎ এর গলনাঙ্ক ভীষণ কমে যাবে। ফলে যদি আমাদের -23 ডিগ্রি সেন্টিগ্রেড করি বা ওই টেম্পারেচারে আসে তবে বরফটা গলতে শুরু করবে। এই প্রক্রিয়াটাকে কাজে লাগিয়ে কি করা হয় না, মাছ মাংসকে সংরক্ষণ করা হয়। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে মাছের বাজারে যে বড় বড় বরফ থাকে যাতে করে মাছ নিয়ে যায়, বা দেখবে অনেক সময় ওষুধ নিয়ে আসা নিয়ে যাওয়া করার সময় তো বরফ দেওয়া হয়। এটা কিন্তু এই হিমোমিস্ট্রি কনসেপ্টটাকে ব্যবহার করা হয় না, 3 ভাগ বরফের সাথে 1 ভাগ নুন মিশিয়ে দেওয়া হয়, ফলে উষ্ণতাটা খুব কমে যায় বা গলনাঙ্কটা খুব কমে যায়। এর ফলে কি হবে না, মাছ মাংস খুব সহজে সংরক্ষিত হতে পারবে। এছাড়া এই অবস্থার পরিবর্তনে, অর্থাৎ এই যে তরল থেকে কঠিনীভবন আর কঠিনীভবনের আর এই যে গলনের দুটো মেন আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এদের আয়তনে। কি হয় না, যখনই তরল কঠিনে পরিণত হয় তখন তার আয়তনটা একটু বাড়ে। যেমন ধরো তোমরা একটা নিজেরাই বুঝতে পারবে, ধরো তোমরা ফ্রিজেতে বরফ জমতে দিলে জল দিয়ে, যখন বরফের ট্রেটা বার করবে দেখবে ভেতরে একটুখানি জলের আয়তনটা বাড়ছে। আবার যখন একটা বরফকে তুমি বাইরে এনে রাখবে দেখবে জলটা গলে যাচ্ছে। এই যে আয়তনটা যখন বাড়ছে তখন কি হয় না, আয়তন বাড়লে ঘনত্বটা কমে যায়। ঘনত্ব কমলে কি হয়, যেহেতু আয়তন বাড়লে ঘনত্ব কমে যায় সেই জন্য দেখবে বরফটা ভাসে। এই এই এটাকে কাজে লাগিয়ে আবার কি হয় না, শীতের দেশে যে কোনো জলাশয়ের উপরিতলে কি হয় না, জলটা জমে বরফে পরিণত হচ্ছে। যেহেতু বরফের আয়তনটা বেড়ে যাচ্ছে তাই এর ঘনত্ব কমে যাচ্ছে। ঘনত্ব কমে গেলে কি হবে, ওটা হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে ওপরে ভাসতে থাকছে, কিন্তু নিচের জলটা তখনও কিন্তু বরফে পরিণত হয় না। ফলে কি হয়, নিচে যে সমস্ত প্রাণীরা থাকে তারা কিন্তু সুন্দরভাবে প্রচন্ড ঠান্ডাতেও বেঁচে থাকতে পারে। তাহলে এইটা হচ্ছে গলনের বা হিমাঙ্কের, এটা এইগুলো আমরা জানতে পারি। আজকের এই অধ্যায় এই পর্যন্ত থাকলো। তাপের বাকি যে অংশটা আছে সেই অংশটা আমি তোমাকে অন্য আর একদিন বা অন্য একটা ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। Thanks for watching. Don't forget to like, share and subscribe.